নমস্কার, আমি সুমন। আমি তো কলকাতায় থাকি। রাস্তায় বেরোলেই আর যারই অভাব হোক, ভিড়, ঠেলাঠেলি, ছুটোছুটি এর অভাব নেই। ট্রেনে, বাসে, মেট্রোতে সর্বত্রই একই হাল। আজকাল খুব ভয়ে ভয়ে যাতায়াত করি, জানেন তো। এক একদিন এমন অবস্থা হয় যে গা গলানোর পর্যন্ত জো থাকে না। সেদিন ভয়টা আরো বেশি। কিসের ভয়ের কথা বলছি তাই ভাবছেন তো? উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপার ভয়। এবারও ঠিক বোঝা গেল না? আচ্ছা চলুন, আজকের গল্পটা তাহলে শুনে নেওয়া যাক। আজকের গল্পটা শুনলে আমি আশা করছি আপনারা কিছুটা বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি। শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গুন্ডামি। ট্রাম এলো মানুষ বোঝাই। গাড়ি দাঁড়াইবার আগেই শান্তা লক্ষ্য করেছে লেডিস সিট খালি নাই একটিও। ঠেলে ঠুলে উঠে কোনো রকমে দাঁড়াইবার একটু স্থান হতে পারে। তবু শান্তা এই ট্রামেই উঠে পড়ল। এ সময় এখানে আজকাল লেডিস সিট প্রায় খালি থাকেই না। সে আশায় থাকলে কটা ট্রাম যে ছেড়ে দিতে হবে ঠিক নেই। তার চেয়ে উঠে পড়াই ভালো। মেয়েরা কেউ হয়তো একটু দূরে গিয়ে নেমে যেতে পারে, পুরুষদের হয়তো কেউ সিট ছেড়ে দিতে পারে। দুজনের বেঞ্চের একজনেরও এ সুমতি হলে অন্যজনের মনে যাই থাক আর যাই মনে হোক, তারও আসন ছেড়ে উঠে না দাঁড়িয়ে উপায় থাকে না। শান্তা তখন প্রথমে ভিতরের দিকে জানলা ঘেঁষে বসবে। তারপর এই ভদ্রতা যিনি করেছেন তাকে ডেকে পাশের জায়গাটা দেখিয়ে বলবে, আপনি বসুন। যদি কেউ ভদ্রতা করে। মেয়েদের জন্য রিজার্ভ সিটের ব্যবস্থা হওয়ার পর থেকেই কি যেন হয়েছে পুরুষদের। কদা কিঞ্চিত এ ভদ্রতা পাওয়া যায়। ভদ্র ঘরের মেয়ে দাঁড়িয়ে আছে টের পেয়েও একান্ত উদাসীনের মতন মুখ করে ঠায় বসে থাকে। ওরকম ভাব করে বলেই বিশ্রী লাগে শান্তার। যদি একেবারে গ্রাহ্য না করত, সচেতন হয়ে না উঠত, কিছু মনে করত না সে। তবু এরা তো ভদ্রতা না করেই ক্ষান্ত। কত লোক যে বিশ্রী অভদ্রতা করে ভিড়ের সুযোগে। মেয়েদের কাছে সেই অভদ্রতার এমন বিবরণ শান্তা শুনেছে যে রক্তে তার আগুন ধরে গেছে। ব্যাপারটা কল্পনা করতে গিয়ে চুপচাপ বিনা প্রতিবাদে সে অপমান ওরা কি করে যে সহ্য করে গিয়েছে শান্তা ভেবেই পায়নি। ভিড়ে অত লোকের মধ্যে বিচ্ছিরি ব্যাপার নিয়ে হাঙ্গামা করতে ওদের নাকি লজ্জা করে। লজ্জা! কুৎসিত মানুষের নির্লজ্জতা সয়ে যাওয়া, মেনে নেওয়া লজ্জাবতী লতা সব। ধিক! মাঝে মাঝে ট্রামে মানুষের অসভ্যতার পরিচয় শান্তাও অবশ্য পেয়েছে, কিন্তু সেসব খুবই সামান্য, তুচ্ছ ব্যাপার। অন্যায়টুকু ইচ্ছাকৃত কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেছে। ভদ্র বেশধারী মানুষগুলোর মধ্যে কে যে দোষী তাও সে ঠিক করতে পারেনি অনেক সময়। কিন্তু মাধবী, অনুপমা বা শোভার মতন অপমান যদি তার একদিন জুটত, সে একজনই হোক আর 5 জনই হোক, তৎক্ষণাৎ সে বুঝিয়ে দিত সেই গুন্ডাদের যে সব বাঙালি মেয়েই নিরীহ গোবেচারী নয়, হাঙ্গামা বাঁধাতে, মজা টের পাইয়ে দিতে ভয় পায় না, দ্বিধা করে না। এমন মেয়েও আছে। ট্রামে, বাসে মেয়েদের প্রতি এক শ্রেণীর মানুষের পশুর মতো আচরণের বিরুদ্ধে শান্তার মনে তীব্র প্রতিবাদ পায়। এটা এমন একটা আফসোসের রূপ নিয়েছে যে সে ভাবে অন্তত একটা পশুকে উপযুক্ত শাস্তি দেওয়ার সুযোগ তার জুটল না। কিন্তু সব দিন সমান যায় না। এতদিন পরে
সুযোগ তার, সে এসেছে। ট্রামে উঠবার প্রায় সঙ্গে সঙ্গে লেডিস সিটের কাছাকাছি গিয়ে যখন দাঁড়িয়েছে, ভিড়ের জন্য নয়, তাতে একটুও সংশয়ের অবকাশ থাকে না। এ ইচ্ছাকৃত কুৎসিত হস্তক্ষেপ। ফুঁসে উঠে শান্তা ঘুরে দাঁড়ায়। দোষী হবে একজন, সম্ভবপর দুজনের মধ্যে। মাঝবয়সী একজন ভদ্রলোক, গায়ে চাদর, গলায় কমফোর্টার জড়ানো, মাথার ছোট ছোট করে ছাঁটা চুলে সিথি প্রায় নেই বললেই চলে, কিন্তু সযত্নে আঁচড়ানো। গোঁপ দাঁড়ি চাঁচা মুখে গম্ভীর বিষাদ। চোখ হয়তো রাত জাগার জন্য, না হয় অসুখের জন্য নিষ্প্রভ। তার পাশে দামি কোট গায়ে এক যুবক, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছে, চোখে চশমা, মুখে ব্রণর দাগ। আর ভদ্র জীবনযাপনে ভদ্র মানুষের মুখে যে একটা মৃদু বা কমনীয়তার আবরণ পড়ে, তার বদলে দুর্দান্ত বিশৃঙ্খল জীবনের ছাপ। তাকানিটাও স্পষ্ট আর উদ্ধত। রোগাটে গড়ন হলেও গায়ে বেশ জোর আছে মনে হয়। ভদ্র জীবনযাপনে যেমনটা হয় না, শরীরটাও সেই রকম শক্ত। বাঁ হাতে কাগজে মোড়া একটা বোতল ধরে আছে, মদের কিনা কে জানে। ডান হাতটা কোটের পকেটে ঢোকানো। কোটের পকেটে হাত ঢুকিয়ে রেখে বোতল ধরা বাঁ হাতের কবজি দিয়ে রডটা চেপে ট্রামের দোল সামলাচ্ছে। খালি হাতে রডটা ধরেনি কেন অনুমান করতে যেন কষ্ট হবে শান্তার। ক্রুদ্ধ হয়ে শান্তাকে ঘুরে দাঁড়াতে দেখেই যে সে হাতটা পকেটে ঢুকিয়েছে দোষ গোপন করার চেষ্টায়, বোকাও তা বুঝতে পারে। ডান হাতে ছেলেটার বাঁ গালে শান্তা সজোরে চড় কষিয়ে দেয়। তার চশমাটা ছিটকে পড়ে। পরক্ষণেই শোনা যায় কার পায়ের চাপে চশমার কাঁচ ভাঙার শব্দ। বজ্জাত গুন্ডা কোথাকার! শান্তা গর্জন করে বলে, তোমাদের জন্য মেয়েরা ট্রামে চলাফেরা করতে পারবে না? আরোহীরা সেদিকে মুখ ফেরায়। ভিড়ে ঠেলাঠেলি হয় কিছু মনে করি না, কিন্তু ইচ্ছা করে মেয়েদের গায়ে হাত দেবে, বজ্জাতি করবে, আর আপনারা সব সয়ে যাবেন চুপচাপ। খুব একচোট মারধর চলে। হইচই হাঙ্গামার হদিশ পেয়ে ড্রাইভার ট্রামটা থামিয়ে দেয়। লোকটির হাত থেকে কাগজে মোড়া বোতলটা পড়ে ভেঙে যায়। ছড়িয়ে পড়ে অ্যান্টিসেপটিক ওষুধের তীব্র গন্ধ। বাঁ হাত দিয়ে সে আঘাত যতটা পারে ঠেকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। ডান হাতটা কোটের পকেট থেকে বার করে না। পাশ ফিরে ঘুরে দাঁড়িয়ে পকেটে ভরা ডান হাতটা মেয়েদের প্রথম বেঞ্চ আর ট্রামের সাইডের কোণের দিকে আড়াল করে রেখে এক হাতে যতটা পারে ঠেকিয়ে মার খাওয়ার ইচ্ছাটা তার অদ্ভুত মনে হয়। মুখে সে প্রতিবাদ করে যায় অবিরাম। নাক আর মুখ থেকে যখন রক্ত বের হতে থাকে তখনও। কাছে গিয়ে মারতে না পেরে একটি ছেলে একটি পৌর ভদ্রলোকের হাতে লাঠি ছিনিয়ে নিয়ে তার মাথায় বসিয়ে দেয়। কপাল বেয়ে রক্ত গড়িয়ে আসে। মারমুখ মানুষগুলোকে তখন শান্তাই থামিয়ে দেয়, আর মারতে বারণ করে সে সবাইকে। চেঁচিয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দিন। কিন্তু কথা তার কানে তোলে না কেউ। লোকটাকে একেবারে মেয়েদের বেঞ্চের উপর পড়ে যাওয়ার উপক্রম করতে দেখে শান্তা জোর করে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিয়ে তাকে খানিকটা আড়াল করে দাঁড়ায়। তখন মার বন্ধ হয়। ট্রাম আবার চলতে শুরু করে। দেখা যায় মেয়েদের দুটি বেঞ্চি খালি। হাঙ্গামার সূত্রপাতে 4 জন ভদ্রমহিলাই ভয় পেয়ে নেমে গেছেন। চাদর গায়ে মাঝবয়সী সেই ভদ্রলোককেও গাড়িতে আর দেখা যায় না। তার অন্তর্ধান অবশ্য কারোর খেয়ালে আসে না। শান্তা বসে। অন্য বেঞ্চে বসে 2 জন পুরুষ। অপরাধী লোকটা সেইখানেই ঠেস দিয়ে দাঁড়িয়ে বাঁ হাতে রুমাল বার করে মুখের রক্ত মুছতে থাকে। এদিক ওদিক থেকে তার কাছে ছিটকে আসে
টিটকিরি আর মন্তব্য। সামনের সিট থেকে অনেকেই মুখ ফিরিয়ে ফিরিয়ে তার দিকে তাকায়, শান্তাকেও দেখে নেয়। 3 বন্ধু, একই অফিসের কেরানি হবে 3 জন, আর চোখে শান্তার দিকে চেয়ে চেয়ে কি যেন বলা বলি করে আর হাসাহাসি করে নিজেদের মধ্যে। ট্রাম চলে, 2-4 জন নামে, 2-4 জন ওঠে। দাঁড়িয়ে যারা বসার জন্য ওত পেতেছিল তারা সুযোগ পাওয়া মাত্র ঠেলাঠেলি করে বসে পড়ে, হয়তো শুধু 2-3 মিনিটের জন্যই। অফিস ক্লান্ত দেহে একটু বসেই যেন টিকিটের দামটা উসুল করে আর ন্যায্য অধিকার আদায় করে আনন্দ লাভ করতে চায়। তারপর লোক নামে বেশি, ওঠে কম। গাড়িতে ভিড় কমতে কমতে শেষে বসার লোকের অভাবে 2-4টি সিট খালি পড়ে থাকে। একটা পার্ক পেরিয়ে যায়, মঠ এগিয়ে আসে। শান্তা উঠে ঘন্টা বাজাবার জন্য হাত বাড়িয়ে অভাবনীয় আঘাত পেয়ে থ বনে যায়। এত মার খেয়ে, এত লজ্জা পেয়েও লোকটা এই গাড়ি থেকে প্রথম সুযোগেই নেমে পালিয়ে যায়নি। পিছনের লম্বা বেঞ্চের শেষ প্রান্তে বসে সে সিগারেট ধরানোর চেষ্টা করছে। ডান হাতটা বার করেছে পকেট থেকে। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত মোটা ব্যান্ডেজে মোড়া। ওর বাঁ হাতে ওষুধের বোতল ছিল, হাতটা ছিল রডে ঠেকানো। ব্যান্ডেজ বাঁধা ডান হাতটা ছিল কোটের পকেটে। কি সর্বনাশ! শান্তার হয়ে কন্ডাক্টর ঘা মারে। কলের পুতুলের মতো শান্তা নেমে যায়। মনে পড়ে যায় তার সেই মেজো মামার কথা। 7-8 বছর যার আর কোনো খোঁজ সে রাখে না। ট্রামের সেই চাদর গায়ে দেওয়া বিষণ্ণ গম্ভীর মাঝবয়সী ভদ্রলোকটার মতো ছিল তার মেজো মামার বাইরের রূপ। ধীর স্থির ভদ্র, জীবন সংগ্রামে আহত শান্ত যোদ্ধার মতো। কিন্তু কি বিকৃত ছিল তার মন, কি বজ্জাত সে ছিল। মাটির সঙ্গেই শান্তা মিশে যেত, যদি অবশ্য মার খাওয়ার পর এক গাড়ি লোকের সামনে নিজের নির্দোষিতার অকাঠ্য প্রমাণ উপস্থিত করে মানুষটা শান্তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত। কেন সে তা করেনি শান্তা ভেবেই পায় না। হয়তো খেয়াল করেনি, হয়তো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিল, হয়তোবা ভেবেছিল এই অন্ধ উচ্ছ্বসিত উত্তেজনার সময় মানুষের সামনে যুক্তিতর্ক হাজির করা বৃথা। ব্যান্ডেজ বাঁধা হাতটা প্রমাণস্বরূপ সবার সামনে ধরলে কেউ হয়তো মুচকে দিতে পারে, এই ভয়টাও হয়তো ছিল। কারণ যাই হোক, ওরকম বিপদ ঘটেনি বলে, সকলের কাছে তাকে মরতে হয়নি বলে লজ্জা আর অনুশোচনার সঙ্গে পরিত্রাণে বেঁচে যাওয়ার স্বস্তিও সে অনুভব করল। মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো না হোক, লজ্জা তার খুব তীব্রই হয়েছে। সব শুনে অনুপমা বলে, মাগো, কি কুঁয়ার মেয়ে তুই ছিলি! আমি হলে। গতকালও এই প্রশংসায় শান্তা গর্ববোধ করত। তার কাণ্ডটা কল্পনা করেই অনুপমার মুখে মেইলিপনার সঞ্চার দেখে মনটা তার বিরক্তিতে ভরে যায়। শোভা বলে, ছি ছি, ছেলেটার জন্য এমন মায়া হচ্ছে ভাই। মায়া? আর কি মায়া হয়নি? ভুল করেছে বোঝার আগেই তো মায়া হয়েছিল তার। সেই তো সবাইকে থামিয়ে দিয়েছিল, নইলে একেবারে মার খেয়ে মরে যেত না লোকটা। এরা তাকে মায়া করতে শেখাচ্ছে। মাধবী বলে, ক্ষমা চাওয়া উচিত ছিল তোর, যখন জানতে পারলি ও বেচারার কোনো দোষ ছিল না। ক্ষমা? ক্ষমা কি চাওয়া যেত? উচিত হতো ক্ষমা চাওয়া? আগেও সে ক্ষমা চাওয়ার কথা ভেবেছে। বাড়ি ফিরে আবার কথাটা মনে মনে নাড়াচাড়া করে।
বন্ধুদের ব্যাপারটা বলে। ওদের সঙ্গে আলোচনা করে মনটা হালকা করার জন্য অফিসের কাপড় বদলেই অধীর আগ্রহে ছুটে গিয়েছিল ওদের কাছে। কিন্তু ওরা যেন আরো বিগড়ে দিয়েছে তার মনটা। তার ভুলটাকে তালগোল পাকিয়ে দাঁড় করিয়ে দিতে চেয়েছে মস্ত বড় অমার্জনীয় অপরাধে। হ্যাঁ, ভুল সে করেছে, বিশ্রী ভুল, অতি শোচনীয় হয়েছে তার ভুলটা। তাকে সে অস্বীকার করেছে। তবু ভুল তো ভুল ছাড়া আর কিছু নয়। ভুল যখন হয়েই গেছে তখন উপায় কি? ওদের কাছে না গিয়ে সুধীর বা অশোকের সঙ্গে আলোচনা করলেই বোধহয় ভালো হতো। ওরা পুরুষ মানুষ, ব্যাপারটা ঠিকভাবে নিতে পারতো। ওরা এমন করে তাকে দমিয়ে দিত না। মাধবীর শখের চাকরি। অনু আর শোভা কিছুই করে না, দরকারও নেই। তার চাকরি প্রয়োজনের খাতিরে। বাপের আয় সংসার চলে না, ওরা তাকে মনে মনে অবজ্ঞা করে। মাধবীর চাকরি করায় আদর্শ গৌরব ও গর্ব আছে, কিন্তু তার চাকরি করায় কোনো বৈশিষ্ট্য নেই। দরকারের জন্য, অভাবের জন্য বাধ্য হয়ে চাকরি করাতে বাহাদুরি কি আছে কোনো মেয়ের? মেয়েদের সম্মান রক্ষার রোগটাও তার নিছক গোয়ার তুমি, পাগলামি। কিন্তু ক্ষমা চাওয়া, দোষ করে ক্ষমা চাইতে শান্তা কখনো দ্বিধা করেনি। এক্ষেত্রে কি সেই নিয়ম খাটে? এত কাণ্ডের পর অজানা অচেনা একটা মানুষকে কি বলা যেতে পারে, আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি? সেটা কি ব্যঙ্গের মতো শোনাতো না, ন্যাকামির মতো? তাছাড়া যেরকম রুক্ষ, কঠোর, উদ্ধত চেহারা ছেলেটার, মনের অবস্থাও যেরকম থাকা খুব স্বাভাবিক ছিল তার পক্ষে। ক্ষমা চাইলে রাগের মাথায় যদি কিছু বলে বসতো, করে বসতো, বিনা দোষে অত মার খেয়ে, ওরকম লাঞ্ছনা আর অপমান পেয়ে ক্ষমা চাইলেই সব ভুলে কি ক্ষমা করে দেওয়া সম্ভব কারো পক্ষে? রাত্রে ঘুমিয়ে শান্তা স্বপ্ন দেখে হু হু করে ট্রাম চলেছে মাঠের মধ্যে। ট্রামের ভিতরে বাইরে অন্ধকার। মাধবী, অনু আর শোভা ছাড়া আর কেউ নেই গাড়িতে। তার সর্বাঙ্গে ব্যান্ডেজ বাঁধা, নড়বার ক্ষমতা নেই। তাকে শুইয়ে রাখা হয়েছে। ট্রামের ঝাঁকুনিতে গড়িয়ে গড়িয়ে সে দরজার দিকে চলে যেতে থাকে। চিৎকার করে ডাকতে গিয়ে গলায় আওয়াজ বের হয় না। সরতে সরতে দরজা দিয়ে গড়িয়ে চলন্ত ট্রাম থেকে সে পড়ে যাওয়ার উপক্রম হয়। একটা উৎকট আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য পরদিন হৃদয় মন একটু ভোঁতা থাকায় ঘটনাটা পিছিয়ে যায় কয়েক ঘন্টার চেয়ে অনেক বেশি দূর অতীতে। গুরুত্বটা অনেকটা কমে যায়। বাপ মা ভাই বোনের টানাটানির সংসারের বাস্তবতা আজ তার বড় ভালো লাগে। আপিসে যেতে পথের সাথী পায় পছন্দসই পুরনো এক চেনা মানুষকে, অনেকদিন যার সঙ্গে দেখা হয়নি। আপিসে সময়টা ভালোই কাটে। আপিসের একটি মেয়ে বলা মাত্র রাজি হয়ে তার সঙ্গে সিনেমা দেখে রাত করে বাড়ি ফেরে। বেশ ঘুম হয় রাত্রে। এমনি সাধারণভাবে দিনগুলি তার কেটে যেতে থাকলে ট্রামের ঘটনাটা অল্প দিনের মধ্যেই তার স্মৃতির জাদুঘরে চলে যেত, একটা বিশেষ স্থান পেত এই মাত্র। কিন্তু পরদিন থেকে ঘটনাটার জের চলতে থাকে দিনের পর দিন। জের টেনে চলে যেতে থাকে দেহ মনে আহত ও লাঞ্ছিত অপরপক্ষ। বিকালে আপিস থেকে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছে। যে ট্রামটা আসছে তাতে লেডিস সিট একটা খালি থাকবে কিনা ভাবছে। কোথা থেকে সে এসে দুহাত তফাতে দাঁড়ালো, প্রতীক্ষারত কয়েকজনের মধ্যে, তার দিকে না তাকিয়ে।
ডান হাতটা তেমনিভাবে পকেটে ঢোকানো, মাথায় সরু এক ফালি বাড়তি ব্যান্ডেজ। সেদিনের ট্রামের মার খাওয়ার চিহ্ন। ট্রামে একটা লেডিস সিট খালি ছিল। শান্তা উঠল না। দাঁড়াবার জায়গা ছিল, সেও উঠল না। পরের ট্রামে শান্তার সঙ্গে সেও উঠল। শান্তার পরে আরও দুজন পুরুষ যাত্রীর পিছনে। একটা অ্যাংলো মেয়ে নেমে যাওয়া পর্যন্ত শান্তা যতক্ষণ দাঁড়িয়ে রইল, 2-3টে যাত্রীর ব্যবধান সে কমাবার চেষ্টা করল না, শান্তাকে আশ্চর্য ও খানিকটা নিশ্চিন্ত করে। প্রতি মুহূর্তে শান্তা অপেক্ষা করছিল সে তার গা ঘেঁষে এসে দাঁড়াবে আর কোনো একটা প্রতিশোধ নেবে সেদিনের লাঞ্ছনার। এরকমই কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে লোকটা ট্রাম স্টপেজে তার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল, শান্তার তাতে কোনো সন্দেহ ছিল না। ওর মতলবটা যে ঠিক কি না জানা থাকায় অজানা আতঙ্কে তার বুক টিপটিপ করছিল, কিন্তু সে কিছুই করল না। গাড়ির ভিড় কমে গেলে সামনের সিটে বসা, ব্যান্ডেজ বাঁধা হাতটা বার করে জানলায় রাখা আর শান্তার পিছু পিছু ট্রাম থেকে নামাটাকে যদি কিছু না করা বলা যায়। পিছু পিছু বাড়ি পর্যন্ত যাবে তাতে সন্দেহ নেই। এবার শান্তা ওর মতলবটা টের পায়। আজ বাড়ি চিনে রাখছে, সুযোগ সুবিধা মতো একদিন শোধ নেবে। একটু এগিয়েই বাঁয়ে শান্তার বাড়ির মোড়। মোড় ঘোরবার সময় মুখ ফিরিয়ে এসে দেখতে পায় না, লোকটি তার পিছু নেয়নি, ট্রাম স্টপেজেই দাঁড়িয়ে আছে। ভয়, ভাবনা আর অস্বস্তি নিয়ে শান্তা বাড়ি ঢোকে। সেদিন আর বাইরে যায় না। বাড়িতে কাউকে কিছু বলবে কিনা ঠিক করতে করতে আর বলা হয় না। বাড়ির লোকে বড় হইচই করে সামান্য বিষয় নিয়ে। পরদিন অফিস যাওয়ার সময় দেখা যায় যুবকটি ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছে। আজ সে একা নয়, সঙ্গে আরেকজন সমবয়সী যুবক। সুশ্রী চেহারা, পরিচ্ছন্ন বেশ, কাঁধে দামি শাল। অফিস টাইমে এখানেও ভিড় হয়, যদিও ডিপোটা হাতের কাছেই। শান্তার পিছনে ওরা ওঠে। শান্তার লেডিস সিট পেরিয়ে সামনের দুটো বেঞ্চ পরে বসে। মাথা নিচু করে দুজনে তারা কথা বলে। ছেলেটির সঙ্গী মুখ ফিরিয়ে প্রায় বিস্ফারিত চোখে শান্তার দিকে তাকায়, আবার গভীর আগ্রহে তার কথা শোনে, আবার তাকায়। শান্তার সর্বাঙ্গে ঘুরে বেড়াতে আরম্ভ করে বিছা আর আরশোলা। ফিরবার সময় সে একাই সঙ্গে আসে, পরদিনও সঙ্গে যায় এবং আসে একাই। পরদিন যাওয়ার সময় লোকটির সঙ্গে থাকে সুন্দরী এক তরুণী। সামনের শেষ বেঞ্চে দুজনে বসে। তরুণী কথা শোনে লোকটির। কথা বলতে বলতে আঙুল দিয়ে লোকটি শান্তাকে দেখিয়ে দেয়। অকারণেই দেয়, কারণ গাড়িতে তখনও আর কোনো মেয়ে ওঠেনি। তরুণী বিস্ফারিত চোখে তাকায় শান্তার দিকে। লোকটির কথা শোনে, আবার তাকায়। একটা আর্তনাদ ঠেকে শান্তার গলায়। ঢোক গিলতে গিয়ে গিলতে পারে না, মাথা ঝিমঝিম করে। এমনই চলতে থাকে দিনের পর দিন। লোকটির মাথার ব্যান্ডেজ অদৃশ্য হয়। ডান হাতের ব্যান্ডেজের বদলে আসে পাতলা চামড়ার তেলতেলে দস্তানা। কখনো একা, কোনোদিন একজন, কোনোদিন 2-3 জন সঙ্গী নিয়ে সে শান্তার সঙ্গে ট্রামে যাতায়াত করে। সঙ্গী থাকলে তারা গল্প শোনে আর শান্তাকে দেখে। ট্রামে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তাকেও সে গল্প শোনায়, সেও তাকায়। বাদ যায় 2-1 বেলা, 2-1 দিন। শান্তার যে জ্বর ছাড়ে,
তার আশা জাগে এবার হয়তো লোকটার স্বাদ মিটেছে, বিরক্তি জেগেছে এই নিষ্ঠুর খেলায়, মন গিয়েছে নিজের কাজে, এবার সে রেহাই পেল। কিন্তু আশা তার টেকে না। ট্রাম ছেড়ে শান্তা বাস ধরে। খানিকটা হেঁটে গিয়ে বাস ধরতে হয়। ঠিক 2 দিন পরে বাসেও তাকে দেখা যায়। আগে বোধহয় সে বাসেই যাতায়াত করত, কারণ একা শান্তার সঙ্গে বাসে উঠলেও 4-5 জন পরিচিত লোককে সে শান্তাকে দেখিয়ে গল্প শোনায়। ওর নামটা শান্তা জেনেছে, অমূল্য। ট্রামে পরিচিত লোক ওকে দেখে ডেকে বলেছে, আরে অমূল্য যে। অনেক তফাৎ থেকেই হয়তো বলেছে, কিন্তু খানিক পরেই অমূল্য ভিড় ঠেলে হাজির হয়েছে তার কাছে। কানে কানে তাকে বলেছে তার চিরন্তন কাহিনী। কিছু বলার নেই, কিছু করার নেই, কোনো অভদ্রতাই সে করে না। তার চেনাশোনা লোক যাদের সে শান্তার বাহাদুরির গল্প শোনায়, তাদের ছাড়া ট্রামের অন্য কোনো আরোহীরা বোধহয় টেরও পায় না কি ভয়ঙ্করভাবে সে উৎপীড়ন করছে গাড়ির একটা অসহায় মেয়েকে। শান্তা প্রাণপণে চেষ্টা করে অমূল্যকে তুচ্ছ করতে, অগ্রাহ্য করতে। ধার করে ভালো শাড়ি পরে, প্রসাধনে বেশি করে মন দেয়। ট্রামে হয় বই পড়ায় ডুবে থাকায়, না হয় নির্বিকারভাবে বাইরে তাকানোর ভান করে। কিন্তু অমূল্যর আক্রমণ তো বাইরে নয়, একেবারে একেবারে তার মনের উপরে। এই আক্রমণের বিরুদ্ধে সে কেন আত্মরক্ষা করতে পারবে? তার নিজের ভুল, তার নিজের অন্যায়ের গুরুত্বটা অমূল্য তারই কাছে দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে। এমন সৃষ্টি ছাড়া রাগ, এমন প্রতিহিংসা সহজে জাগে কারো মধ্যে? নিজের শত অসুবিধা তুচ্ছ করে এতকাল কেউ কি এমন প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে পারে সামান্য কারণে? কত বড় ঘা খেলে মানুষের মন এভাবে বিগড়ে যায়, জীবন পণ করে এভাবে চালিয়ে যায় প্রতিশোধ নেওয়ার সাধনা। ভাবলেও মাথা ঘুরে যায় শান্তার। একদিনের খেয়ালে, একদিনের গোয়ার তুমিতে একটা মানুষকে সে খেপিয়ে দিয়েছে। এত বড় অপকাজকে ভুল বলে উড়িয়ে দিলে চলবে কেন? সব তার দোষ। অমূল্য যদি আজ প্রকাশ্যে তার গালে চড় কষিয়ে দিয়ে তার অমার্জনীয় অপরাধের কথা সকলকে শোনায়, মুখ বুজে তাকে সে শাস্তি মেনে নিতে হবে। প্রসাধন ভেদ করে শান্তার মুখের বিবর্ণতা স্পষ্ট হয়ে ওঠে। বারবারই বইয়ের পাতা থেকে বা বাইরের রাজপথ থেকে তার উদ্ভ্রান্ত দৃষ্টি অমূল্যর দিকে গিয়ে পড়ে। মাথা তার ঝিমঝিম করে আসে। সপ্তাহ 5 পর একদিন তারা দুজনে সামনে পিছনে জানলা ঘেঁষে বসে ট্রামে চলেছে। দ্বিতীয়বার ট্রাম থামলে উঠলেন ডাক্তারি কালো ব্যাগ হাতে প্রৌঢ় ভদ্রলোক, আঁটো প্যান্ট ও ঢিলে কোট পরা। শান্তাকে পেরিয়ে যেতে গিয়ে থামলেন পিছনের 3 জন অগ্রগামী যাত্রীকে ঠেকিয়ে রেখে। আপিস যাচ্ছিস বুঝি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনি ট্রামে? পেট্রোল নেই। তোর জেঠিমা কাল সকাল থেকে 2টো পর্যন্ত কালীঘাট দক্ষিণেশ্বর করে বেড়ালো। কি করি, ট্রামে চেপেই রোগী দেখছি। তা তোর চেহারা এত খারাপ কেন? অসুখ নাকি? না, এমনি। পিছনের যাত্রীদের তাগিদে এগিয়ে গিয়ে ভদ্রলোকই অমূল্যর পাশে বসলেন। বললেন, আরে অমূল্য যে, কি খবর, কেমন আছো? শান্তার বুকটা ধড়াস করে উঠল। ডাক্তার জ্যাঠামশাই অমূল্যর চেনা মানুষ। অমূল্য বললে, ভালো আছি,
আপনি? শান্তা পলকহীন চোখে তাকিয়ে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে এই মানুষটি চিরদিন তাকে বিশেষভাবে সাহায্য করে এসেছেন। অমূল্যর কাছে তার বীভৎস আচরণের বর্ণনা শুনে না জানি কি মনে করবেন। অমূল্যর কথা শুনতে শুনতে ডাক্তার জ্যাঠামশাইয়ের মাথাটা তার দিকে ঝুঁকে গেলে শান্তার চোখ ফেটে জল আসে। ডাক্তার জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তার দিকে তাকালে সে দু হাতে মুখ ঢেকে সামনের সিটের উপর মুখটা নামিয়ে রাখে। সন্ধ্যার পর কেদার ডাক্তার তাদের বাড়িতে আসেন। তেমনি আটা প্যান্ট আর একটা ঢিলে কোট পরা। তিনি ব্যস্ত মানুষ, কদাচিৎ বাড়িতে তার এমন অযাচিত পদার্পণ ঘটে, বাড়িতে বেশ একটা সাড়া পড়ে যায়। শান্তা জানে কেদার ডাক্তার কেন এসেছেন, বাড়ির সবাইকে তার অপকর্মের কথা শোনাতে আর তাকে তিরস্কার করতে। শোবার ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়, টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে। মাথার ভিতরটা কেমন উল্টে পাল্টে পাক খেয়ে বেড়াতে থাকে। কেদার ডাক্তার ডাকতেই দরজা খুলে দেয়। কেদারের পায়ে তার হাত যেন আর্তনাদ করে ওঠে। আর কখনো আমি এমন করব না জ্যাঠা, আর কখনো করব না। কেদার বললেন, তা ওরকম করো আর নাই করো, সেটা তোমার খুশি। আমি শুনতে এলাম ও ছোড়াটা কি গুন্ডামি করেছে, কি সব বললো ভালো বুঝতে পারলাম না। পরদিন থেকে অমূল্য আর জ্বালাতন করে না শান্তাকে। তার জীবন থেকে সে একেবারে সরে যায় চিরদিনের জন্য। কয়েকদিন পরে স্বাক্ষরবিহীন একটা পত্র পায় শান্তা। শ্রদ্ধাস্পদেষু, আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ছেলেবেলা থেকে আমি একরোখা গোয়ার, কোনো রকম অন্যায় আমার সয় না। কিন্তু আপনার ভুলটা যে অন্যায় নয় এটা আমি বুঝে উঠতে পারিনি। ট্রামে একজন আপনাকে অপমান করেছিল সত্যই, আপনি ভুল করে ভেবেছিলেন আমি সেই পাষণ্ড। আমি আগে বুঝিনি এরম শত শত ভুল হওয়াও ভালো। মেয়েরা যদি নিজেদের সম্মান বাঁচাতে আপনার মতো ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, আপনার কাজ ভুলই বা বলি কি করে? আমিও দোষী বই কি। গুন্ডারা মেয়েদের পথে ঘাটে অপমান করছে জানি, তবু যদি আমার দু এক হাতের মধ্যে আমার কোনো মা বোনের লাঞ্ছনা জুটছে কিনা খেয়াল না রাখি, আমিও দোষী হইবই কি। আপনি ঠিক করেছিলেন, আমিই ভুল করেছি। মেয়েদের সম্মান রক্ষার দায়িত্ব আমি ভুলে গিয়েছিলাম। অনেক অসভ্যতা করেছি, ক্ষমা করবেন। শান্তার উৎসুক চোখ ট্রামের এদিকে ওদিকে অমূল্যকে খোঁজে আজও। দেখা হলে একবার সে তাকে জানিয়ে দিত মেয়েদের মান মেয়েরাই রাখতে জানে। পথে ঘাটে দু-দশটা রুগ্ন বিকারগ্রস্ত ইয়ার্কি টিটকিরি দিয়ে বা ভিড়ের মধ্যে খাবলা দিয়ে মেয়েদের মান কেড়ে নিতে পারে না। মানটা মেয়েদের গায়ের গয়না নয়, শুধু গায়েই থাকে না। সত্যি বলছি, খুব ভয় করে জানেন তো। যেভাবে আমরা দিনের পর দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছি, শান্তারা তো সেকাল হোক বা একাল বিপদ তাদের কোনোদিনও পিছু ছাড়েনি। কিছু একটা হলেই তার সত্যাসত্য বিচার না করে এই চট ভিডিও ফট ভাইরালের যুগে আজকালকার অমূল্যদেরই বা যে কি হবে আমি সত্যি জানি না। আমার যে মহিলা শ্রোতা বন্ধুরা রোজ বাসে ট্রেনে যাতায়াত করেন তাদের আমি দোষ দিই না। কম বেশি সবাই এই নোংরামির শিকার, তা আমি জানি। আসলে দোষটা সমাজের অবক্ষয়ের, দোষটা আমাদের শিক্ষার। আপনাদের কি মত? কমেন্টে লিখে আমায় জানান না।
হোক না একটু আলোচনা, কিছুটা সময় কেটে যাক। আরও একটা শুক্রবার রাত্রি আসুক, আর সাথে আমি আসবো না হয় আর একটা নতুন কোনো গল্প নিয়ে। এখন তাহলে বিদায় নিলাম, ভালো থাকবেন, শুভরাত্রি।